আমি মুজিবুর রহমান মঞ্জু এই আলোচনাটা দিয়ে শুরু করতে চাই যে ঢাকার জন্য ডাক আসবে, অর্থাৎ ঢাকায় যেতে হবে লড়াইয়ের জন্য প্রস্তুতির যে কথা বিরোধী দলের নেতা বলেছেন, এই আহ্বানের সাথে আপনি কতটা একাত্মতা ঘোষণা করছেন? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে বিরোধী দলের নেতা কি বলবেন, ধরেন আমি যদি বলি যে উনি কি বলবেন, উনি তো এটাই বলবেন যে আমাদের দাবি মানতে হবে, আমরা এই কথা বলছি, এটা যদি না হয় আমরা সরকারের জন্য কঠিন কর্মসূচি দিব। আচ্ছা, এবং কালকে আমি দেখলাম আরও এক জায়গায় আমাকে এই প্রশ্নটা করেছে যে বিরোধী জোটের একজন নেতা, বিরোধী ঐক্যের, উনি বলেছেন আমরা আপনাদের হাতে ধরবো, আমরা আপনাদের পায়ে ধরবো, যদি তাতে কাজ না হয় তাহলে ঘাট ধরতে বাধ্য হব। তা আমাকে প্রশ্ন করছিল যে মানে আপনাকে সরকারি দলের ঘাড়ে ধরবেন? তার মানে দেখেন, উনি তো হাতে ধরার কথা বলেছেন, পায়ে ধরার কথা বলেছেন, আপনি তো প্রথম প্রশ্নটা করা উচিত ছিল যে আপনারা কি আসলে সরকারি দলের হাতে ধরবেন? এটা হচ্ছে একটা পলিটিক্যাল স্ট্র্যাটেজি বা বক্তব্য। আমরা যখন রাজপথে বক্তব্য দিতে যাই তখন বক্তব্যের নানা কথা বলি। আমরা বলি যে এইটা অযৌক্তিক, এই কাজটা আপনারা করছেন না, এই কাজটা করছেন না, এই কাজটা যদি আপনারা না করেন তাহলে আমাদেরকে কঠোর হতে হবে, আমাদেরকে কঠোর জায়গায় যেতে হবে। আমি বিরোধী দলীয় নেতার বক্তব্যটাকে এভাবেই দেখি যে উনি বলেন নাই। আপনার তো নিশ্চয়ই মনে আছে, ছোটবেলা আমরা অনেক শুনেছি কৃষকের রাখালের সেই বাঘ এসেছে গল্পের কথা। প্রয়োজন ছাড়া এরকম প্রয়োজনীয়তা কোথায় আপনারা দেখলেন যে এখনই ঘরে ঘরে লড়াইয়ের দুর্গ গড়ার কথা বলছেন? যদি একটি সরকার সেরকম মিস্টেক করতো, একেবারেই বিরোধী জোটের কোনো কথাই রাখছে না বা জনগণের প্রত্যাশার দিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে, তখন হয়তো এরকম একটা বক্তব্য সামনে আসতে পারতো। না, এটা তো ডেফিনেটলি আপনি যেটা বলেছেন এটা সত্য কথা। ধরুন আমি আপনার প্রতিপক্ষ, তা আমি প্রতিপক্ষ হয়েই আপনার সাথে হঠাৎ করেই গরম হয়ে গেলাম, এটা তো একটা সস্তা কাজ হবে। আমি যদি একটা পরিপ্রেক্ষিতে একটা কথার সূত্র ধরে কোনো একটা কারণে আপনার উপর একটু উত্তেজিত হই বা আপনার সাথে একটু রুট ব্যবহার করি, তখন সেটা হয়তো জাস্টিফাইড হবে। আদার দেন আমি যদি কোনো কজ ছাড়া রুট করি তাহলে তো মানুষ এটাকে গ্রহণ করবে না। যার কারণে আপনি এই প্রশ্নটা তুলতেও পারছেন যে হঠাৎ এমন কি ঘটলো যে ঢাকা ঘেরাও কর্মসূচি। আমার কাছে, আমি আপনার সাথে একমত যে আমার কাছে মনে হয় না যে এখনই ঢাকা ঘেরাও করে সরকার পতনের কর্মসূচি দেওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে। বাট বিরোধী দল যে কথাগুলো বলছে, দেখেন গতকালকেও আপনি দেখবেন যে গতকাল বা পরশু সম্ভবত যে কিছু কর্পোরেশনে, যেগুলো স্বায়ত্তশাসিত কর্পোরেশনে সরকারি দলের পক্ষ থেকে বা সরকার থেকে যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে এরা অ্যাবসলিউটলি পার্টি ম্যান, মানে দলীয় লোক। তারপরে এর আগেও আমরা দেখেছি বা গত কয়েকদিন আগে একটা সমালোচনা উঠেছে যে নির্বাচন কমিশনে একজন এডিশনাল সেক্রেটারি নিয়োগ দেওয়া হয়েছে, শামসুল আলম সাহেব। উনি আমাদের খুবই প্রিয় মানুষ, উনি জুলাই অভ্যুত্থানে ওনার ভূমিকাও আছে, কিন্তু ওনাকে ইলেকশন কমিশনে দেওয়া হয়েছে। উনি কিন্তু সিনিয়র সচিব হওয়ার মতো লোক, উনি যেহেতু বঞ্চিত হয়েছেন, তো উনাকে পদায়ন করা হোক, উনি যে বঞ্চিত হয়েছেন সেটার রিমেডি প্রপারলি দেওয়া হোক। কিন্তু যখন এই ইলেকশন কমিশনে দেওয়া হয় এরকম একটা লোককে 1 বছরের চুক্তিতে, তখন একটা সমালোচনা করার কিন্তু স্কোপ তৈরি হয়। যেমন আমরা নিজেরও সমালোচনা করেছি যে উনাকে কেন ইলেকশন কমিশনে দেওয়া হলো, কারণ সামনে তো একটা নির্বাচন আছে, ওই যে কি বলে স্থানীয় সরকার নির্বাচন। তো ধরেন এই জায়গাগুলোর প্রপার সমালোচনা আমাদেরকে তো সরকারের করতে হবে, এবং আমাদের সমালোচনা জাস্টিফাইড কিনা, আমাদের সমালোচনা যৌক্তিক কিনা। যেমন বিএনপির 31 দফা খুলে দেখেন আপনি, 31 দফার 8ম দফায় কিন্তু বলা হয়েছে যে ওনারা এই সমস্ত কর্পোরেশনগুলো, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের ভেটিং এর মাধ্যমে নিয়োগ দিবেন, এক ধরনের যাচাই বাছাই করে নিয়োগ দিবেন। ঠিক আছে, আপনারা যেমন আপনার এখানে যখন একটা প্রেজেন্টার নিয়োগ দেন, তাই না, আপনার একটা কাজিন খুব ভালো কথা বলতে পারে, শুদ্ধ উচ্চারণ করতে পারে, আপনি তো তাকে নিয়োগ দিয়ে দেন না, আপনি এক ধরনের প্রক্রিয়ার মধ্য দিয়ে হয়তো নিয়োগটা করেন। ঠিক আছে, তো বিএনপি এই কমিটমেন্টটা দিয়েছিল যে আমরা এই ধরনের জায়গায় অ্যাপয়েন্টমেন্টে আমরা এই প্রসেসটা ফলো করব। এখন বিএনপি প্রসেসটা ফলো করে নাই, না করে তাদের দলীয় বঞ্চিত, যেখানে এমপি হতে পারে নাই, যেখানে নানাভাবে তাকে প্রার্থী দিতে পারে নাই, এই ধরনের লোকদেরকে তারা বিভিন্ন জায়গায় বসিয়েছে। এখন এই জায়গাগুলো টোটাল সমালোচনা করার রাইট আমাদের আছে কিনা, আচ্ছা অধিকার আছে কিনা? আমি আসছি টোটাল এই সমালোচনাটা নিয়ে কথা বলবো। দুটি প্রশ্ন, একটি হচ্ছে যে আপনি নিজেই স্বীকার করছেন যে গুরুত্ব বিবেচনায় এখনই ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার ডাক দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই, তাহলে এটাকে কি মানুষ রাজনৈতিক স্ট্যান্ডবাজি হিসেবে দেখবে না? হ্যাঁ, যদি আমি তো বললাম যে বেসলেস যদি হয়, হঠাৎ করে যদি কেউ এই কথাটা বলে, কিন্তু যদি ধারাবাহিকভাবে বলে
যে ভাই আপনাদের সাথে আমাদের এটা নিয়ে ভালো কথা হয়েছে, আপনারা এটা করেছেন, আপনারা এটা করেছেন, কিন্তু আপনারা যদি কমিটমেন্ট রক্ষা না করেন তাহলে আমরা এটা করব। আচ্ছা, এইভাবে বলার মধ্যে আমি মোরালিটি চিন্তা করলে তাহলে সেটা এই স্ট্যান্ড বা যেটা যায় কিনা রাজনীতির সাথে, যে কোনো রাজনীতিবিদের সাথে, সেটা একটি প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে ডেফিনেটলি আমরা এই নিয়োগ নিয়ে কথা বলবো, যে আসলে নিয়োগের বিষয়ে যে সমালোচনাগুলো আপনারা করছেন সেটা কিভাবে আসলে দেখে বিএনপির দিক থেকে বক্তব্যকে আমরা শুনবো। আমাদের এখানে অ্যাডভোকেট পাপিয়া আছেন। তার আগে একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে গণঅভ্যুত্থানের পরের এই যে প্রসঙ্গটা আপনি আজকে বলছেন, এটা কি আপনারাই বা ইন্টারিম গভর্নমেন্টে যারা আপনারা ছিলেন, বিএনপি বলেন, এবি পার্টি বা জামাত, আপনারা কি গণঅভ্যুত্থানের পরেই শুরু করলেন না এটা? আমরা যখন দেখি 19 জন জামাত অ্যাক্টিভিস্ট কোর্ট থেকে তারা অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেল, অ্যাসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করে, এর আগে এই নিউজটা হওয়ার আগে তো কেউ আপনারা সমালোচনা করেননি যে কীভাবে হাইকোর্টে এভাবে দলীয় লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে? না, আমি এটা সবসময় বলেছি যে ইন্টারিম গভর্নমেন্ট আসলে যেটা ছিল, ইন্টারিম গভর্নমেন্টে তো ওই অর্থে নিজস্ব কোনো দল নাই, ঠিক আছে? যদিও কেউ কেউ সমালোচনা করেছেন যে এনসিপি হচ্ছে ইন্টারিম গভর্নমেন্টের দল, এই সমালোচনার কিছুটা হলেও ভিত্তি আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু অ্যাকচুয়ালি আপনি যদি তাকায় দেখেন তাহলে দেখবেন ইন্টারিম গভর্নমেন্ট মিনস অ্যাকচুয়ালি বিএনপি, জামাত এবং এনসিপির একটা জোটবদ্ধ সরকার। কেন বলছি আপনি যে 29 জনের কথা বললেন না, জামাতপন্থী লোকেরা রিজাইন করেছে, তাহলে বাকিরা কারা? 19 জন, বাকিরা কারা? আমার প্রশ্ন সেখানে না, প্রশ্ন হচ্ছে তখন আপনারা সমালোচনাটা কেন তুলেন নেই, যে এখানে কি আসলে যোগ্য লোকের স্থান পাচ্ছে? কারণ বিচারাঙ্গনে তো সবচেয়ে যোগ্য লোকের স্থান পাওয়ার কথা, নাকি আসলে কোন দলের কে সেই হিসেবে আপনারা এই সমালোচনাগুলো ছিল তখন, কিন্তু আপনাকে বলি কোনো উপায় ছিল না। উপায় ছিল না কেন? এই যে ধরেন যে সমস্ত পিপিরা পালিয়ে গেছে, তারপরে আপনার অ্যাটর্নি জেনারেলরা পালিয়ে গেছে, বা অ্যাটর্নি জেনারেল, ডেপুটি অ্যাটর্নি জেনারেলের একসাথে শত শত পোস্ট খালি হয়েছে, এই সমস্ত জায়গায় ইন্টারিম গভর্নমেন্ট কাকে নিয়োগ দিবে? নির্দলীয় লোক ছিল না, নির্দলীয় লোক ছিল না এই অর্থে, জামাতের অ্যাক্টিভিস্ট ছাড়া কোনো উপায় ছিল না, নির্দলীয় লোক অর্থে ছিল না এই অর্থে যে তখন যারা এই সমস্ত জায়গায় দীর্ঘদিন থেকে ধরুন পদ বঞ্চিত, বিভিন্নভাবে বঞ্চিত ছিল, এখানে দেখা যাচ্ছে তখন বিএনপি, জামাত, এখন আপনি দেখবেন বিএনপি জামাতের বাইরেও কিছু নির্দলীয় লোক দেওয়া হয়েছে সেখানে। তাহলে আজকে যখন দলীয় লোককে যোগ্য মনে করে বিএনপি অ্যাপয়েন্ট করছে, তখন সেটা নিয়ে তাহলে সমস্যা কেন? যোগ্য লোক না থাকার জন্য তো এটা করতেই পারে না, সমস্যা নাই তো, সমস্যা আমি কিন্তু বলেছি সমস্যা হচ্ছে বিএনপি প্রমিস করেছে, এটাই সমস্যা। ওকে, বিএনপি তার এই কথাটা শেষ করি, বিএনপি যে দলীয় লোক নিয়োগ দিয়েছে, আমাদের দাবিতে তো তারা প্রত্যাহার করে নেবে না। এই লোকগুলো যদি প্রপারলি সুন্দর করে চালায়, নিরপেক্ষভাবে চালায়, দক্ষতার সাথে চালায়, তাহলে আমাদের বক্তব্যকে মানুষ অত বেশি গুরুত্ব দিবে না। কিন্তু যখনই এগুলো ফেল করবে তখন আমরা কিন্তু বলবো যে বিএনপি একই সাথে 3টা অপরাধ করেছে। একটা অপরাধ করেছে প্রমিস লঙ্ঘন করেছে, অযোগ্য লোকদেরকে বসিয়েছে, এবং এই অযোগ্য লোকদের কারণে এখানে দুর্নীতি হয়েছে। দেখেন আমার পয়েন্ট কিন্তু তখন 3টা বেড়ে যাবে। আমরা আগে ভাগে কেন বলে রাখছি যে আপনারা তখন বলবেন যে আপনারা তো তখন এই প্রতিবাদগুলো করেন না, এই জন্য বলছি। আমরা চাই যে আপনারা সিলেক্টিভ প্রতিবাদ না করেন, সবসময় প্রতিবাদ করে যান, সেটা আমরা প্রত্যাশা করি।